আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব হাসনাত কাইয়ুম, আমি প্রথমে আসলে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো যে আমরা দেখছি গত 2-3 দিন ধরে 15 তারিখে একবার দেখলাম, 18 তারিখে একবার দেখলাম, এবং একটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এবং গতকাল তো দেখলাম দেশের অনেক জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা হলো। এর উপলক্ষে গতকালকে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি উত্তরায় থানায় গিয়ে পুলিশকে বললেন যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতে দেওয়া হয় তাহলে উনি পুলিশের ব্যাপারে পুলিশকে চাপে রাখবেন, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। আমার প্রশ্ন হলো আওয়ামী লীগকে এভাবে ঝটিকা মিছিল করতে হচ্ছে কেন, এবং এই ঝটিকা মিছিলগুলো কিসের ইঙ্গিত বহন করে, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে যেভাবে হুমকি দিলেন, চাপ প্রয়োগ করলেন ঝটিকা মিছিল হতে না দেওয়ার ক্ষেত্রে, সেটা উনি করতে পারেন কিনা? একটা দল, একটা বৈধ রাজনৈতিক দল যদি মিছিল করতে চায় তাকে আপনি বাধা দিচ্ছেন কোন আইনে? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা তো 2-3টা দিক, একটা নিয়ে আমি প্রথমত কথা বলি। এই প্রশ্নটার একটা আইনি দিক আছে, একটা রাজনৈতিক বাস্তবতার দিক আছে। আইনি দিকটাকে যদি বলেন তাহলে আসলে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বলেছেন সেটা আসলে তিনি বলতে পারেন, কারণ কোনো আইনগত সিদ্ধান্ত আওয়ামী লীগ সম্পর্কে নেওয়া হয়, বলা হয় নাই যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতাকে নিষিদ্ধ করা হয়েছে, কিংবা ঝটিকা মিছিল কিংবা মিছিলকে নিষিদ্ধ করা হয়েছে। এরকম কোনো বাস্তবতা আইনগতভাবে এখন পর্যন্ত আইনি কোনো অ্যাকশন নেওয়ার মতো আসলে কোনো কর্তৃত্ব উনি রাখেন না। এটা হচ্ছে প্রথমে পরিষ্কার হতো। কিন্তু বাস্তবতা যেটা থেকে আপনি কথাটা বলছিলেন, কেন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে? আওয়ামী লীগের তো মিছিলই করতে পারেন, আওয়ামী লীগের তো আসলে সমাবেশ করতে পারেন, আওয়ামী লীগের যেরকম ইচ্ছে সেরকম রাজনৈতিক প্রোগ্রাম করতে পারার ইচ্ছে তার কথা, কারণ সেটা রাজনৈতিক দল, সেটা করতে পারছে না। করতে পারছে না তার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আপনারা আমাদের সবার জানা আছে এই দলটা ব্যাপক আকারে হত্যার জন্য অভিযুক্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে। তার সাথে সংশ্লিষ্ট একটা বড় অংশ আসলে অর্থ পাচার, দুর্নীতি, একভাবে আসলে জুলুম, নির্যাতন, এবং সর্বশেষ অভ্যুত্থানের সময় বাহিনীগুলির পাশাপাশি তাদের দলীয় লোকদেরকে আসলে মানুষকে দমন করার জন্য, পীড়ন করার জন্য, এমনকি খুন করার জন্য তাদের দলীয় লোকদেরকে নামানো হয়েছে, এবং সেই সমস্ত ফুটেজ আপনারাই তখন প্রকাশ করেছেন। তার মানে এখনো পর্যন্ত এইটা দলীয় ভাবে নিষিদ্ধ হয় নাই, বিচারটা ঠিক মতো শুরু হয় নাই, পুলিশ ঠিক মতো রিঅর্গানাইজ হয় নাই। এই অবস্থার মধ্যে আবার যখন তারা আসলে এরকম ঝটিকা মিছিল করছে, তখন আসলে উল্টা দিক থেকে একই রকমের একটা সিচুয়েশন আবারও তৈরি হইতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশঙ্কা থাকতে পারে। আমি শিওর না, কিন্তু এরকম আশঙ্কা যদি ওনাদের থাকে তাহলে আসলে তাদের উচিত প্রথমত এটা নিয়ে আইনি পদক্ষেপ তিনি কি নেবেন সেটা আসলে সরকারের সাথে, সরকারের দিক থেকে পরিষ্কার করে আসলে সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া। কোনোভাবেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং এটাকে প্রতিহত করতে গিয়ে যারা আওয়ামী লীগের দ্বারা তখন শিকার হয়েছিলেন তারা যেন আরেকটা কোনো এরকম পাল্টা কর্মতৎপরতার মধ্যে নামতে বাধ্য না হয়, কিংবা তারা যাতে না নামে, সে দুইটা দিকেই দেখা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের দ্রুত সিদ্ধান্তে আসা দরকার। যারা আসলে এটা নামাটাকে তারা নিজেরা সেফ মনে করে না বলে ঝটিকা মিছিল করে, কারণ তারাও মনে করে না যে তারা স্বাভাবিকভাবে নামলে তারা আসলে স্বাভাবিকভাবে ফিরতে পারে, তারা একটা চোরাগপ্তা এই কারণে নামে। আবার অনেকেই এরপরে প্রতিবাদ করে, এগুলি নিয়ে বিভিন্ন জায়গায় আসলে ধরপাকড় হয়েছে, টুকটাক মারধর হয়েছে, সেইটাও আসলে কোনো শুভ লক্ষণ। অতএব সরকারের এই বিষয়ে আমার কাছে মনে হয় স্পষ্ট অবস্থান নেওয়া দরকার, এবং এটার জন্য আইনগতভাবে আসলে তাদের যা করণীয় সেটা আইন ঠিক করে তারপর আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা শোভন হবে, ভালো হবে। জি, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যে দুটা কথা বললেন, দুটা মানে আমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, যে আবার পাল্টা কোনো রকম যদি প্রতিক্রিয়া তৈরি হয় তাদের সংঘাতময় পরিস্থিতি কিন্তু উদ্ভব হতে পারে। কিন্তু এতদিনেও যদি পুলিশকে আপনি সংগঠিত করতে না পারেন, পুলিশকে সংগঠিত করতে পারলে তো সে আশঙ্কাটা থাকতো না, কিন্তু পুলিশকে সংগঠিত করতে না পারাও তো এই সরকারের একটা ব্যর্থতা বলে আমার কাছে মনে হচ্ছে। জিনিসটা ব্যর্থ করতে পারা ছিল। এখন আরেকটা জিনিস, যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আমরা এই মুহূর্তে যে দুটো আলোচনা খুব জরুরি হতে, মানে খুব জল হয়ে উঠছে, এটা হলো সংস্কার বনাম নির্বাচন। সংস্কার কবে হবে এবং সংস্কার নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা হওয়া, সরকারের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সঙ্গে হচ্ছে। এর মধ্যে বিএনপির সঙ্গে যে আলোচনাটা হচ্ছে, এখানে দেখলাম যে কয়েকটা বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা খুব একটা সুখকর ফল বয়ে আনেনি। আজকে দেখলাম দুই একটা পয়েন্টে বিএনপি তো মানে তাদের অবস্থায় অনড় আছেন, যেমন দুইবার প্রধানমন্ত্রী কি পরপর দুইবার নাকি সব মিলিয়ে দুইবার, এটা যেমন হচ্ছে। এরকম আরো কিছু প্রসঙ্গ, যেমন উচ্চ কক্ষের প্রতিনিধিগুলি কিভাবে নির্বাচিত হবে সেটা নিয়েও একটা প্রশ্ন হচ্ছে। তো আপনি এই সংস্কারের ভবিষ্যৎ কেমন দেখেন? না, প্রথমত আমি আপনাকে বলি যে আসলে সংস্কারের প্রশ্নটা যত বিলম্বিত হচ্ছে মত পার্থক্যটা তত বাড়তেছে। বিএনপির সাথে ধরেন আমার নিজের একটা বিএনপির সাথে এই সংস্কার নিয়ে আগে মানে যখন গণতন্ত্র মঞ্চ হচ্ছিল তখন গণতন্ত্র মঞ্চের সাথে আসলে বিএনপির এক ধরনের একটা লম্বা ডায়ালগের অভিজ্ঞতা আমার আছে। আমি তাদের সাথে 6-7 মাস এই বিষয়ে তর্ক বিতর্কের মধ্যে যুক্ত ছিলাম। আমি জানি যে আসলে বিএনপি কোথায় কোথায়
নড়তে পারে এবং কোথায় নড়তে চায় না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবার যারা আসলে এই সংস্কারের কাজটা হাতে নিচ্ছে তাদের জন্য এই অভিজ্ঞতাটা নতুন, তারা আসলে এটা জানে না এবং তারা এইটা আসলে কিভাবে করতে হবে সে বিষয়ে তাদের আসলে কোনো হোমওয়ার্ক করা ছিল। এটা আপনি অন্যভাবে নিয়েন না, আমরা এটা এই আমরা আসলে এটা কখনোই দাবি করতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে আসলে কথাটা বলতে হচ্ছে যে বাংলাদেশে সংস্কার নিয়ে, রাষ্ট্রের সংস্কার কিংবা আসলে সংবিধানের সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে কাজটা করতেছিলাম, অনেকদিন ধরে একটা জিনিস আসলে যদি আপনি এক্সপ্লোর করতে থাকেন, আপনি আমার যত মেধা যতই কম হোক না কেন, আমারও এক ধরনের 10-12 বছরের কাজের কারণে একটা অভিজ্ঞতা তো হয়, মাঠ পর্যায়ে হয়, একাডেমিক জায়গায় হয়। তো আমরা তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিলাম, আসলে এই সরকার আমাদের এই পরামর্শগুলিকে গুরুত্ব দিয়েছে বলে আমাদের কাছে মনে হয়। এইটা যদি তারা আসলে আমরা যেভাবে আপনাদের পরামর্শ বলতে কি, মানে আপনার দলের পরামর্শ নাকি আপনাদের? আমাদের দলের পরামর্শ, ব্যক্তিগতভাবে পরামর্শ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশেষজ্ঞ হিসেবে আমাকে ডাকছিল, আমি সেখানে বলছি, জি। আমাদের দলের থেকে আমরা বলছি তারা 8 তারিখে সরকার গঠন করছে, 11 তারিখে আমরা তাদের কাছে লিখিত এক ধরনের গাইডলাইন দিচ্ছি। 11 তারিখে আমরা প্রথম, মানে এটা ধরেন কোনো একটা দলের পক্ষে এটা চিন্তা করা সম্ভব না যে আমরা এই সরকারকে সহায়তা করার জন্য 8 তারিখে যে সরকার বসছে, যেহেতু আমাদের এই কাজগুলো আগে থেকে করা ছিল যে কি করা লাগবে, কি করতে হবে, আমরা 11 তারিখে কিন্তু তাদেরকে আসলে লিখিত ভাবে দিচ্ছি যে আপনি এই জিনিসগুলি করতে পারেন। তো সেই জায়গাগুলিতে যদি তারা আমাদের সাথে আসলে আরো বেশি জানতে বুঝতে চাইতে, আমরা তাদেরকে হয়তো আরো বেশি সহায়তা করতে পারতাম, কারণ একটা লিখিত নোটে তো আপনি আসলে কদ্দূর দিতে পারেন। কিন্তু আপনাদের কি মনে হয়, আমি আবার একটু থামাচ্ছি, আপনার কি মনে হচ্ছে যে আপনারা যে সাজেশন গুলো দিয়েছিলেন, যে গাইডলাইন গুলো দিয়েছিলেন, তার কত পার্সেন্ট তারা আসলে গ্রহণ করেছে বলে আপনাদের কাছে? না, আমি এখন বলবো যে তারা অনেকটা গ্রহণ করছে, আমি ওইটার জন্য বলছি। আমি বলছি যে তারা এটা করতে গিয়ে সময় ক্ষেপণ করে, সময় ক্ষেপণ করার কারণে, সময় ক্ষেপণ কিন্তু এখন একটা সংস্কারের জন্য বিএনপির সাথে সংস্কারের একটা সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে যে সে মনে করতেছে এটার ভিতর দিয়ে সময় ক্ষেপণের ভেতরে তার আসলে এক ধরনের আশঙ্কা কিংবা সন্দেহ এগুলি তৈরি হচ্ছে। এবং আমাকে যদি আপনি সন্দেহ করেন, তাহলে আমি যত ভালো প্রস্তাবনাই দেই আপনি সেটা আসলে অ্যাকসেপ্ট করতে পারবেন। তো এই জায়গাগুলি তৈরি হয়েছে, যেটা সংস্কারের ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবনা নিজে যতটা বাধা, তার চাইতে বেশি বাধা হয়ে দাঁড়াইছে অন্য দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে যে ছাত্ররা, তারা আসলে কতগুলো জায়গায় সংস্কারের ব্যাপারে অনড় অবস্থান নিচ্ছে, এবং এই অনড় অবস্থান নেওয়াটাকে বিএনপি মনে করতেছে যে তারা নির্বাচনটা পেছানোর জন্য, তাদের অনুকূলে নির্বাচনী পরিবেশটা আনার জন্য সময়টা ক্ষেপণ করতে চায়। আবার এই যে পরস্পরের মুখোমুখি জায়গায় দাঁড়াচ্ছে, সেইটাকে মিনিমাইজ করার ক্ষেত্রে সরকারের কিংবা ঐকমত্য কমিশনের যেভাবে আসলে ভূমিকা নিতে পারা উচিত, কিংবা আমাদের রাজনৈতিক দলগুলি আমরা যারা আসলে এই বিষয়টা চাই, তাদের আমাদের যেভাবে উদ্যোগ নেওয়া দরকার সরকারের বাইরেও, আমরা আসলে কেউ সেটা করছি না বলে এখানে রাজনৈতিক মহলে এক ধরনের দূরত্ব, ভিন্নমত এগুলি তৈরি হচ্ছে। আমাদের কাছে এখন মনে হয় যে সংস্কার আপনি কত দূর হবে, এইটা তো আমরা বলছি একটা কমন মিনিমাম বের করার জন্য। যে ধরেন বিএনপি একটা জায়গায় বেশি আর যাবে না, আপনি তো তাকে বাধ্য করতে পারবেন না, কনভিন্স করার জন্য আপনার সবাই মিলে তার সাথে আগ্রহ করে যাবে, তাকে বোঝানো যাবে যে আসলে কি লোকসান আপনার তো কোনো লোকসান হবে না। সেই জায়গাগুলি নিয়ে আমাদের সরকারের দিক থেকেও ঘাটতি আছে, আমরা যারা আসলে বাইরে রাজনৈতিক দল করি, যারা একসাথে আন্দোলন সংগ্রাম করছি, তাদেরও আসলে ঘাটতি আছে। কিন্তু আমি মনে করি যে এইটা যতটা না সংস্কারের ইস্যুতে ধরেন পরপর 2 বার, আর 2 বারের বেশি না,